নির্বাচন, রাজনীতি, সংলাপ, দ্বন্দ্ব এসব নিয়ে আপনার হয়ে ক্ষমতাকে প্রশ্ন করতে চাই, জানতে চাই মতামত, তুলে ধরতে চাই বিশেষজ্ঞদের বিশ্লেষণ। দেখছেন ওয়ালটন ইলেকট্রিক কেটলি প্রেজেন্টস দ্য কোশ্চেন। সাথে আছি আমি অমিত হাসান রবিন। Walton Electric Kettle. Boil fast, live smart. দর্শক, এই পর্বে আলোচনায় তুলে ধরছি নির্বাচনে বিএনপির গলার কাটা হয়ে দাঁড়াবে কি বিদ্রোহীরা। কারণ রুমিন ফারহানার মতো হেভিওয়েট প্রার্থীর কাছে কোণঠাসা অবস্থা জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব। অন্যদিকে জোটের হেভিওয়েট আরেক প্রার্থী নুরুল হক নুরও স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলছেন। শেষ পর্যন্ত ভোটের মাঠে বিএনপির বিদ্রোহীদের চাপে বিপাকে পড়বে জোটের প্রার্থীরা। নির্বাচন সামনে রেখে বিএনপির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিদ্রোহী প্রার্থীরা। এরই মধ্যে দলের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেও অনড় অবস্থানে স্বতন্ত্র প্রার্থীরা। অবশ্য তারেক রহমান নিজে ডেকে অনেক বিদ্রোহী প্রার্থীর সাথে কথা বলেছেন। কেউ কেউ সাড়া দিলেও সরব আছেন শক্ত প্রার্থীরা। এতে বিপাকে পড়ছেন সেসব আসনে থাকা বিএনপির জোট সঙ্গীরা। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে অপ্রতিরোধ্য হয়ে দাঁড়িয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এতে কোণঠাসা বিএনপির জোট সঙ্গী জমিয়তে উলামে ইসলামের সহ সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। একটি বৃহৎ রাজনৈতিক দল হিসাবে দলীয়ভাবে কিছু বিশৃঙ্খলা থাকতেই পারে, কিন্তু নির্বাচনের ব্যাপারে সকলে ঐক্যবদ্ধ এবং বিএনপি ও তার অঙ্গ সংগঠন সহ আমি এই ক্ষেত্রে সকলের সহযোগিতা পাচ্ছি। মুষ্টিমেয় কয়েকজন হয়তো তারা অন্য কোনো প্রার্থীর সাথে ঘোরাফেরা করতেছেন। আমি এটাকে বিদ্রোহী প্রার্থী বলতে রাজি না, এই জন্যে যে তারা দল থেকে বহিষ্কার হওয়ার পরে বহিষ্কার যখন হয়েছে তখন সে আবার দলের বিদ্রোহী হয়ে কিভাবে, সে তো বহিষ্কৃত। কি করবে দল? কিছু করার নাই তো। আমি তো আর দলের না, কিভাবে নেগোসিয়েশন করবে? আমি তো আর দলের কেউ না, আমার সাথে কিভাবে নেগোসিয়েশন হবে? একটা এলাকায় একজন কর্মী, দলের একজন কর্মী বছরের পর বছর কাজ করে, পরিশ্রম করে, নেতা কর্মীদেরকে আগলে রাখে, নেতা কর্মীদের সুখ দুঃখে পাশে থাকে। সো তাদের সাথে নেতা কর্মীদের যে বন্ডিংটা তৈরি হয়, সেটা হঠাৎ করে অন্য দল থেকে এসে নির্বাচনের আগে হঠাৎ করে সেটা হয় না। এটা মেনেই আসলে জোটের প্রার্থীদের নির্বাচন করতে হবে। একই চিত্র দেখা যায় পটুয়াখালী 3 আসনে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ক্ষেত্রেও একই চিত্র। তার অভিযোগ, বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করছেন স্থানীয় বিএনপির নেতারা। প্রথমত আমি দল থেকে পদত্যাগ করেছি, দল থেকে আমাকে বহিষ্কার করছে। তারপর দলের কে দাঁড়াইলো বা জোটের কে দাঁড়াইলো সেটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি তো স্বতন্ত্র প্রার্থী, জনগণের প্রার্থী। আমি তো নির্দিষ্ট কোনো দলের না। এখন এই মুহূর্তে আমি একজন বিএনপির বাইরের সাধারণ মানুষের মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী। সকল দল আমার কাছে সমান। সুতরাং আমাকে কে জোটে আছে, কে জোটের বাইরে আছে, কে জোটের প্রার্থী, কে জোটের বাইরের প্রার্থী, এই প্রশ্ন আমাকে করা তো অবান্তর। এখন প্রশ্ন উঠেছে, বিদ্রোহীদের চাপে বিপাকে পড়বে বিএনপির জোট প্রার্থীরা। এ নিয়ে আসলে কি ভাবছে সাধারণ জনগণ? তা নিয়ে যুগান্তরের ইউটিউব, ফেসবুক এবং ওয়েবসাইটে পোল দিয়েছিলাম আমরা। পোলের হিসেব, শনিবার বিকেল 4টা পর্যন্ত জরিপে নিজের মতামত জানান দেন 55,000 সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী, যেখানে 84% মানুষই মনে করছেন কিছু আসনে স্বতন্ত্র প্রার্থীদের কারণে বিপাকে পড়বে বিএনপির জোট সঙ্গীরা। আর জোট সঙ্গীদের কোনো সমস্যাই হবে না বলে মনে করেন মাত্র 13% অংশগ্রহণকারী। এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মাত্র 4% মানুষ। এ তো গেল ইউটিউবের জরিপ। এবার জেনে আসতে চাই সাধারণ ভোটাররা আসলে কি বলছেন তাদের নিয়ে। ভাই, প্রথম কথা হচ্ছে যে বিপিনুর উনি জোটবদ্ধ হয়েছে ঠিকই, বাট জোট থেকে যদি সাপোর্টটা না দেয় তাহলে জয়ী হওয়ার সম্ভাবনা অনেকটা কঠিন হয়ে পড়ে। বিএনপি একটি বড় দল, ওনাদের সাপোর্ট অনেক হিউজ পরিমাণ আছে, তাহলে বিপিনুর জয়ী হতে পারবে। বাট যদি ওই সাপোর্টটা না পায় তাহলে ওনার এই ইয়াটা অনেক কঠিন হয়ে যায়, যাত্রাটা অনেক কঠিন হয়ে যাবে। উনি তো যেভাবে বলতেছে মনে হয় যে এখনই ভোট ছাড়াই উনি নির্বাচনে জিতা গেছে। ঠিক আছে, ওনার ভাবসা হয়েছে এমন। আসলে একসময় বিপিনুর নিজেই বলছে যে বিএনপি ক্ষমতায় আসলে এটা হইব, উল্টাপাল্টা হইব, দুর্নীতি হইব, চাঁদাবাজি হইব। ঠিক আছে, এখন দেখা গেছে যে উনি নিজের স্বার্থেই যায়, দেখতে আছে এখানে ওনার লাভ আছে, যার কারণে উনি নিজে যায় বিএনপিতে যোগ দিছে। নুরুল হক নূর ভাইয়ার রাজনীতিতে এবার নির্বাচনে বের হয়ে আসার যে সম্ভাবনা, পুরোটা নির্ভর করে ওনার জনমুখী রাজনীতির উপর। তৃণমূল বিএনপি যারা আছে তাদের অনেকেরই ভোটটা উনি পাবে না,
হ্যাঁ, তো ব্যক্তি বিশেষ কিছু ভোট পাবে তাতে মনে হয় না মনোযোগের সাথে উনি পেরে উঠবে। আমরা সাধারণ জনগণ আমরা আশা রাখি হাড্ডাহাড্ডি লড়াইয়ের স্বার্থে হাসান মামুন ভাই বিষয়টা বোঝা উচিত এবং নূর হক নূরকে পদটা ছেড়ে দেওয়া উচিত। নূর তো ওরা ওনাদের ওর আসন না, যেহেতু সে ধানের শীষ প্রতীক নিয়ে গেছে, যদি বিএনপি সবাই মিলে একত্রে হয়ে ভোট দেয় তাহলে পাশ করতে পারবে, তা না হলে সে পাশ করতে পারবে না, সম্ভব না। রুমিন ফারহানা ওনাকে তো আমরা যেহেতু আমলেও উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, ব্যক্তি মানুষ হিসাবে উনি খুব জনপ্রিয়, এই হিসাবে ওনার জয়ের আমি প্রায় 90% মনে হয় যে উনি এবার জয়ী হতে পারবে। এজ এ রাজনীতিবিদ হিসেবে ওনাকে প্রপারলি রাজনীতিবিদ আমি ওভাবে মনেও করি না। উনি হচ্ছে দলীয় পান্ডা টাইপের একটা ক্যারেক্টার প্লে করেন, আর যদি এরকম ক্যারেক্টারটা প্লে করেন তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এটা মানুষ অ্যাকসেপ্ট করতে চায় না। আমি মনে করি সে ব্যক্তি হিসাবে ফেস ভ্যালু, তাই সে বা তার যে আগে সংসদ সদস্য ছিল, যা সংসদে সে যে ভূমিকা রাখছে, সেই অনুপাতে আমি মনে করি রুমিন ফারহানা জিতবে শতভাগ। কারণ ওখানে জুনায়েদ আল হাবিব যে আছে তারা সে ওখানে রুমিন ফারহানার সাথে জিতবে আমার মনে হয় না। আমি আশাবাদী রুমিন ফারহানা জিতবে। আমার যেটুকু মনে হচ্ছে আমার এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে মনে হচ্ছে। উনি কি বিএনপি করতো না, হঠাৎ করে যা বিএনপির একটা আসনে সিট পাইলো, এটা কি মানুষ এটা পজিটিভভাবে নেবে? বা বিএনপির লোক যারা নেতাকর্মী আছে তারা কি পজিটিভভাবে এটা নেবে? না, কখনোই না। দর্শক, এই ছিল সাধারণ মানুষের মতামত। এবার চলুন জেনে আসা যাক এ বিষয়ে বিশেষজ্ঞরা কি বলছেন। এই দুইটা আসনে তো জোটের প্রার্থীদের জন্য একটা বড় চ্যালেঞ্জই আছে, কারণ নেটওয়ার্কটা তো আসলেই বর্তমানে যিনি বিএনপির নেতা ছিলেন কিন্তু বিদ্রোহী প্রার্থী, নেটওয়ার্ক তার অধীন। এখন বিএনপির হাইকমান্ডের নির্দেশে যদি বিএনপির নেতাকর্মীরা জোটের সাথে অধিকাংশ চলে যায় তাহলে উনি দুর্বল হয়ে পড়বেন। তার মূল অ্যাসেট কিন্তু হলো বিএনপির নেতাকর্মী। এখন যদি উপর থেকে নির্দেশ আসে যে না তোমরা এই দুইজনের সাথে থাকতে পারবে না, তোমাদেরকে জোটের প্রার্থীর সাথে থাকতে হবে, তাহলে দেখা যাবে 70-80% প্রার্থী মানে নেতাকর্মী কিন্তু ওনার সাথে চলে যাবে। তখন কিন্তু আপনি আর পারবেন না, তখন আপনি দুর্বল হয়ে যাবেন। এই সময়ই আপনি কিন্তু গুটিয়ে নেবেন নিজেকে। আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচনের 2-4 দিন আগে কেউই চাইবে না, মানে বর্তমানে যেহেতু জনাব তারেক রহমান দেশে চলে এসেছেন, নেতা এবং দলের বিরাগ ভাজন হওয়ার ইচ্ছা 2-1 বাদে কেউ করবে না। সুতরাং ম্যাক্সিমাম লোক চাইবে দলের সাথে তার সম্পর্ক ঘটে। এখন সে একটু বার্গেনিংয়ে যাচ্ছে যে দল যদি ক্ষমতায় আসে, সে এমপি হতে পারলো না কিন্তু অন্য কি হবে, এই সকল জায়গা থেকে সেই কাজটা করছে। অথবা যিনি জোটের এমপি আছেন তার সাথে একটা বার্গেনিং চলছে যে নির্বাচনের আগে আমি নিজে বসে পড়বো। তাহলে ওই যে বসে পড়া 3-4 দিন আগে বসে পড়ার সময়ে আগে সে কী পাচ্ছে, মানে যিনি জোটের প্রার্থী তার কাছ থেকে, সেইটার হিসাব নিকাশ মিলাচ্ছে সে। আমার যেটা ম্যাক্সিমাম 2-1 আলাদা তারা মনে করবে তারা নিজেরা জিতে যাবেন, এবং জিতে যেতেও পারেন, জোটের প্রার্থী থাকলেও নিজেরা জিতে যেতে পারেন। সেটা সব সময় ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এগুলো বন্ধও করা যাবে না, বিদ্রোহী প্রার্থী হিসেবে তাকে থামানোও যাবে না। দর্শক, আমরা জানাচ্ছিলাম সাধারণ ভোটার এবং রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামত। বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বিএনপি কি ভাবছে এবার তা জেনে আসতে চাই। বড় দলে 2-1টা চ্যালেঞ্জ কিছুই না, প্রার্থীর চ্যালেঞ্জ, এটা কোনো চ্যালেঞ্জই না। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা কোনো চ্যালেঞ্জই না, কারণ দল বড়, দলের মধ্যে অনেক যোগ্য ব্যক্তি থাকবে, তার থেকে একজনকে দেওয়া হবে। তারেক রহমান সাহেব আগে বলে দিয়েছে যারা রাজপথে বিএনপির সাথে ফ্যাসিস্টের বিদায়ের জন্য আন্দোলনে ছিল, আমি তাদেরকে নিয়ে সরকার করব। সিট বরাদ্দে যাদেরকে দিয়েছে তাদের বিরুদ্ধে যদি কেউ বিএনপির প্রার্থী থাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা ইতিমধ্যে বলেছেন। তবুও তারেক রহমান সব কিছু ঊর্ধ্বে থেকে তাদেরকে আহ্বান করছেন, তোমরা সরে দাও। আমার দৃঢ় বিশ্বাস তারা সরে যাবে, এবং জোটের যে সকল প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে তারা তাদের নিজের দলীয় প্রতীক নিয়ে ভোট করলেও বিএনপি সর্বাত্মক তাদেরকে সহযোগিতা করবে। দর্শক, এবার আপনার পালা। বিদ্রোহীদের চাপের মুখে বিএনপির জোট প্রার্থীদের ভাগ্যে আসলে কি জুটবে তা নিয়ে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। আগামী পর্বে ফিরব ওয়ালটন ইলেকট্রিক কেটলি প্রেজেন্টস দ্য কোশ্চেনের নতুন কোনো প্রশ্ন নিয়ে। জানতে চোখ রাখুন যুগান্তরের ইউটিউব, ফেসবুক এবং ওয়েবসাইটে।